নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। नमस्ते। आपके नाम क्या है? আমার নাম স্যার কানাই। अरे वाह। कहाँ से हो आप सर? আমি এসেছি স্যার সেই অনেক দূর কলকাতা থেকে। সেই কলকাতা একটি ছোট্ট গ্রাম থেকে আজকে আমি এই আইডল মঞ্চে খুবই কষ্ট করে এসেছি। काम क्या करते हैं आप? স্যার ম্যাডাম কাজের কথা কি বলবো স্যার, একটা সময় একটা ছোট্ট জায়গায় কাজ করতাম, সেখান থেকে আমাকে ছাড়িয়ে দিয়েছে। আজকে সেই কথাই বলবো, কেন আর সেই স্টেজ মঞ্চে এসেছি এই পাগল বেশে, এই কেন এই আইডল মঞ্চে এসেছি, আর সেইগুলো আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। कैसे है, कैसा लग रहा है? আর ভালো স্যার, গরিব মানুষের আর ভালো খারাপের কিছু যায় আসে? কিছুই যায় আসে না স্যার ম্যাডাম। তাই স্যার ম্যাডাম এখানে আসার একটা স্বপ্ন ছিল যে এত বড় একটা মঞ্চে আসবো, আজকে আসতে পেরে খুব ভালো লেগেছে আমার। এই স্বপ্নটা আমার পূর্ণ হয়েছে, তাই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসে খুব ভালো লাগছে আমার। आप यहाँ क्या करने आए? আজকে স্যার আমি ইন্ডিয়ান মঞ্চে এসেছি আমার জীবনে একটি খুবই দুঃখ বেদনাদায়ক গান গাইতে। এই এই হৃদয় জুড়ে একটি গান শোনাতে চাই আমি। बिल्कुल। আজ কেন আমি এই পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? স্যার এর আগে আমি দেখেছি সবাই এসেছে ইন্ডিয়ান মঞ্চে, সবাই অনেক ভালো পোশাক পরে ভালো ড্রেস পরে ইন্ডিয়ান মঞ্চে এসেছে। আজ আমি এই যে আজ এরকম পাগল বেশে এসেছি, আর এই কেন এসেছি এইভাবে আজ আমি সেটাই আজ আপনাদের সামনে বলবো। আজকে এই আইডল মঞ্চে আসার এই জার্নিটা আমার জন্য একদমই সহজ ছিল না। কোনোদিনও ভাবতে পারিনি যে আমি আসতে পারবো ইন্ডিয়ান আইডল মঞ্চে। স্যার ভগবান আমার দিকে মুখ তুলে তাকিয়েছে জন্যই আজ আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসতে পেরেছি। सही बात है। क्या बात? को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। স্যার ম্যাডাম আজ থেকে অনেক দিন আগের কথা, যখন ছোট ছিলাম সেই ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি আমি। क्या? কিভাবে হারিয়েছি আমি সেটা আমার জানা নেই, তাই আমি তখন অনেক ছোট ছিলাম। তখন আমি ওই দাদু ঠাকুমার কাছেই থাকতাম। সেই দাদু ঠাকুমা যখন আমি একটু বড় হয়ে যাই, যখন 5-6 বছর আমার বয়স হয়, তখন ওই দাদু ঠাকুমা আমায় ছেড়ে চলে যায়। मुझे আমার ছেড়ে চলে যায় স্যার। প্রথমে চলে যায় মা বাবা, তারপরে চলে যায় দাদু ঠাকুমা। কার কাছে থাকবো বলো আমি? তখন একটি কাকা ছিল, সেই কাকার কাছে আমি কোন রকম থাকতাম স্যার। আর সেই কাকা আমায় অনেক অত্যাচার করতো স্যার। বাড়ির সব কাজ করাতো আমায় দিয়ে, জল আনাতো, বাসন মাজাতো, ঘর ঝাড় দেওয়াতো, অনেক কাজ করতো। এমনকি স্যার আমার বাজার পর্যন্ত করে দিতাম, জামা কাপড় পর্যন্ত কেচে দিতাম আমি। কিন্তু স্যার সেই কাকির মন কখনোই আমি ভোলাতে পারি না। घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले তাই স্যার আমার কাকা যখন সকালে কাজে বেরিয়ে যেত, তখন সেই কাকির আসল রূপ বেরিয়ে আসতো। সেই কাকি তখন আমায় খুব অত্যাচার করতো, এমনকি স্যার আমায় মারধরও করতো। কিন্তু আমার কাকা কিছু ভনক করেও জানতো না। হয়তো সেই কাকা জানতো যে কাকি আমায় খুবই ভালোবাসতো, তাই কাকা কাকিমাকে কোনোদিন কিছু বলতো না। কিন্তু কাকা চলে যাওয়ার পরে সেই কাকিমা আমায় ঠিক মতো দুটো খেতেও দিত না, শুধু সারাদিন কাজ করাতো আমায় দিয়ে স্যার। आप प्लीज मत रोइए। आपको इस दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। এরপর স্যার ম্যাডাম যখন আমি একটু বড় হই, তখন সেই কাকি আমায়, যে কাকার ঘাড়ের উপর বসে আর কতদিন খাবি, নিজের বাবা মা ঠাকুমাকে তো খেয়ে বসেছিস, আর কত খাবি, এখন আমাদের মাথা খাওয়ার জন্য তুই বসে আছিস। তখন সেই কাকিকে বলি আমি তখন যে না কাকি, আমায় এরকম বলো না, আমার খুবই কষ্ট লাগে। কিন্তু আমার কাকি তখন বলে যা এবার কোনো কাজ কর। তা আমিও ভাবলাম জীবনে তো কোনো কিছু করতেই পারিনি, পড়াশোনা তো করতে পারিনি, তাই আমার তো বসে খাওয়া উচিত না, আমার কাজ করা উচিত। আমি তো বাবা মাকে খেয়েছিলাম। তারপরে কাকা দেখি আমাকে একটি লোকের কাজ, যেখানে গাড়ির গ্যারেজে দেয় আমাকে, যেখানে গাড়ি পরিষ্কার করা হয়,
যেখানে গাড়ি ধোয়াধুয়ি করা হয় সেখানে কাকা আমায় কাজে লাগিয়ে দেয়। সেখানে আমি ঠিক ভালোই কাজ করছিলাম। তখন কাকি খুব খুশি ছিল। তখন তার কারণ আমার যে মাসের যে টাকাটা ছিল সেটা কাকিই নিয়ে নিত। তাই আমার হাত খরচা টাকাটাও সেইভাবে তখন দিত না, কাকি আমার সব টাকা নিয়ে নিত। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। बहुत सही, बहुत सही। তার গাড়িতে আমি ঠিক করে দিয়েছিলাম। সে আমায় কিছু টাকা দিয়েছিল, সে আমায় কিছু মজুরি দিয়ে চলে গেল। তাই স্যার সে একটা লোক প্রতিদিন আসতো আমার গাড়ির গ্যারেজে সে গাড়ি ঠিক করার জন্য। তো স্যার তার সঙ্গে একটা একটা মেয়ে আমাদের গ্যারেজে সব সময় আসতো। তো আমি তখন বলি, তোমার তো গাড়ির কোনো সমস্যাই হয়নি, তাহলে তুমি কেন ডেলি ডেলি আসো? তখন সেই মেয়েটি আমায় বলে যে তোমাকে দেখে আমার খুবই ভালো লাগছে, তাই আমি এই তোমাকে দেখার জন্য ডেলি ডেলি এই মোটর গ্যারেজে আসি, তোমার সঙ্গে একটু কথা বলার জন্য। তা আমি তখন বলি, না, এটা কখনোই হতে পারে না। তোমার বাবা হয়তো জানলে আমাকে হয়তো কাজ থেকেই বের করে দেবে, যেহেতু আমি তোমার বাবার কাছে কাজ করি। আমি তো খুবই গরিব মানুষ, আমার তো নিজেরই থাকার জায়গা নেই। আর আপনি হলো আকাশের চাঁদ আর আমি হলো কোথায় বামন, তো বামন হয়ে চাঁদ কখনো ধরা যায়? তখন সেই মেয়েটি বলল, দেখো ভালোবাসা গরিব বড়লোক এসব কিছুই দেখে না। कमाल का कोइंसिडेंस है। हाँ, oh my God। क्या मंजर है ये, क्या समा है, क्या এরপরে স্যার ম্যাডাম সেই মেয়েটি আমাকে এক প্রকার জোরই করলো যে আমাকে ভালো না বাসলেও তোমার সঙ্গে কি আমি বন্ধু হয়ে থাকতে পারি? তো তখন আমি বললাম, "হ্যাঁ, অবশ্যই বন্ধু হয়ে তো থাকতেই পারো।" তাই বললো, তোমার এই তখন ওই মেয়েটি বললো, তোমার এই গ্যারেজে কাজ করলে চলবে না, তোমার অন্য কোনো গ্যারেজে কাজ করতে হবে। আর যদি ভালোবেসে থাকো কিংবা নাও বাসো, জীবনে যাতে তুমি দাঁড়াতে পারো, তার জন্য তোমাকে অনেক বড় কাজ করতে হবে। তার জন্য সেই মেয়েটির কথা আমি অনেক চিন্তা ভাবনা করি। তখন আমি দেখে ভাবলাম যে আমি এই কাজটি যদি করি কখনোই বড় হতে পারবো না, কোনোদিনই আগে যেতে পারবো না, তো কিভাবে আমি চলবো? তো তখন ওই মেয়েটি আমায় বলে, আমি তোমায় কিছু টাকা দিচ্ছি, সেই টাকা নিয়ে তুমি তুমি যাও, আস্তে আস্তে নিজের কোনো পার্সোনাল দোকান, নিজের কোনো, তুমি তো মোটর বাইকের কম বেশি কাজ জানোই, তো তুমি মোটর বাইকের কোনো একটি দোকান করো। তো তখন স্যার ম্যাডাম আমি বেরিয়ে পড়ি সেই মেয়েটির কথা শুনে। আমি একটি বাইরে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। क्या बात है। তারপর আমি স্যার সেই বাইরে গিয়ে ওকে অনেক চিঠি লিখতাম, কিন্তু কখনোই চিঠির উত্তর আমি পাইনি। স্যার স্যার আমি সেইখানে গিয়ে সেই মোটর বাইকের যে গ্যারেজ হয় সেই গ্যারেজ খুলি, সেখানে আমি আস্তে আস্তে কাজ করতে লাগি। এরপরে আমি অনেক চিঠি লিখেছিলাম, কিন্তু সেই মেয়েটির আর কোনো খবর আমি পাইনি। তারপরে একদিন আমি ঠিক করি যে না, আমি যাই সেই মেয়েটির বাবার কাছ থেকে আমি খোঁজ নিই, সে কেন আমার সঙ্গে কথা বলা বন্ধ করেছে, সে কেন আমার চিঠির কোনো উত্তর দেয় না। কিন্তু স্যার আমি তাদের বাড়িতে যাওয়া মাত্রই সে ছেলেটি বলে যে সে তার বাবা বলে সে তো এখন এখানে থাকে না, তার বিয়ে হয়ে গেছে। তাই স্যার ওই কথাটি শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যে আজ এত আমাকে ভালোবাসতো, এত আমায় ভালো থাকার জন্য এত চেষ্টা করলো, আজ সে আমায় ছেড়ে বিয়ে করে নিল। তাই স্যার যে আজ আমায় বড় করে তুলেছে, আজ সেই আমায় ছেড়ে চলে গেল। আজ যে আমায় এত বড় করলো সেই আজ আমায় ছেড়ে চলে গেল। তাই স্যার আমি তাকে খুবই ভালোবাসতাম, তার জন্যই তো আজ আমি এত বড় হয়েছি। এই কথা শোনার পরে স্যার তার বাবা আমাকে খুব মারধর করলো, ऐसा नहीं होगा। क्या बोल रहे हो? অনেক মারধর করেছে স্যার, আমাকে অনেক মেরেছে স্যার। আমি স্যার কোন রকম তাদের বাড়ি থেকে বেরিয়ে চলে আসি স্যার, ওই মার খেয়ে, তার বাবার হাতের মার খেয়ে। স্যার আমি সেখান থেকে বেরিয়ে এসে অনেক খোঁজ খবর করি, তখন বুঝতে পারলাম যে আমি কেন আমার ওই চিঠি জবাব দেয়নি। সে আমায় ভালো না বাসলো, সে তো আমায় উপকার করেছিল একটা সময়। তাই স্যার আমার যত চিঠি, আমি তখন বুঝতে পারি যে সেই আমার যত চিঠি ছিল তার বাবাই চিঠিগুলো রিসিভ করতো, তার সেই মেয়েটির কাছে কখনোই পৌঁছায়নি। সে কখনোই সে মেয়েটিকে তার বাবা চিঠিগুলো দিত না,
তার জন্য সে কখনোই আমার চিঠিগুলো পায়নি, তাই আমি কখনোই সেই চিঠির উত্তর পাইনি স্যার। তাই আমি আর ওই মেয়েটিকে কোনোদিনই আমি আর দেখতে পারিনি। তারপরে তো তাদের বাড়ি গেলাম, তার বাবা আমার বাড়ি থেকে বের করে দেয়। আমি ম্যাডাম তিলে তিলে শেষ হয়ে গেছিলাম একটা সময়ের গল্প। আবার যখন একটু সুখ খুঁজে পেলাম, তখনই আবার সেই আমার সঙ্গে কেউ নেই। কি হবে স্যার এত টাকা পয়সা দিয়ে? কি হবে এত পয়সা করে দিয়ে? যদি কারোর সঙ্গে থাকতেই না পারি, মনের মানুষকে যদি নাই পাই, তো একটা টাকা পয়সা দিয়ে কি করবো? मैं इमेजिन भी नहीं कर सकती थी कि आपके साथ इतना कुछ बीता है। এরপর স্যার ম্যাডাম বেরিয়ে পড়ি সে রাস্তার উদ্দেশ্যে। জানি না আমি আজ কোন পথে এগোচ্ছি, কিন্তু এক অজানা পথ, কিন্তু স্যার বেরিয়ে পড়েছি এক অজানা রাস্তায়। তাই স্যার ভাবি এই রাস্তায় গান করব, ঘুরে বেড়াবো, যে যেমন দেবে তাই খাবো, যেমন ভাবে যেখানে রাত হবে সেখানেই শোবো, এইভাবেই চলবে। একটা সময় স্বপ্ন আমি দেখেছিলাম, সেই স্বপ্ন আবার ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আজ আমি সব আবার নিঃস্ব হয়ে গেলাম। की औकात की तो बात ही नहीं हो सकती है, उसकी औकात बहुत ऊंची है। जाति धर्म के नाम पर आज भी हमारे समाज में कुछ लोगों को उपेक्षित किया जाता है, जो कि हमारे इस विकसित समाज का एक कड़वा सच है। और इंडियन आइडल ऐसी मानसिकता का স্যার ম্যাডাম আর কি বলবো, এই ছিল আমার জীবন কাহিনী, এই ছিল জীবনের একটি অংশ আমার। তাই স্যার ম্যাডাম আর আশা বলতে তো কিছুই নেই, আপনাদের সামনে তবু একটা আশা নিয়ে এসেছি যে আমায় একটু আশীর্বাদ করবেন, আমি যেন সেই আমার হৃদয়ের যে কষ্টের একটি গান আপনাদের সামনে ঠিকভাবে যেন তুলে ধরতে পারি। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে, তো ছোট ভাই হিসেবে আমায় ক্ষমা করে দেবেন। আর আমি আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার স্যার। पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। তোর কথা বারে বারে মনে পড়ে, থাকবো কেমনে ভুলে আমি তোরে। তোর কথা বারে বারে মনে পড়ে, থাকবো কেমনে ভুলে আমি তোরে। মন কাঁদে রে সাথী তোর লাগি রে, মন কাঁদে রে সাথী তোর লাগি রে। নামে হতাশা ভরে আছে অন্তর, আমাকে ভুলে তুই বাঁধিলি সুখে ঘর। সুখ নামে হতাশা ভরে আছে অন্তর, আমাকে ভুলে তুই বাঁধিলি সুখে ঘর। দোষ কি ছিল আমায় গেলি না বলে, সর্বহারা করে গেলি দূরে। মন কাঁদে রে সাথী তোর লাগি রে, মন কাঁদে রে সাথী তোর লাগি রে।
বেদনার ঝরে না ঝরে দু চোখ দিয়ে ভেঙে দিলি এই মন স্বপ্ন দেখিয়ে বেদনার ঝরে না ঝরে দু চোখ দিয়ে মারলি প্রেমের বান আমার বুকে আজও এই মন গুমিরে মরে মন কাঁদে রে সাথী তোর লাগি রে মন কাঁদে রে সাথী তোর লাগি রে তোর কথা বারে বারে মনে পড়ে থাকবো কেমনে ভুলে আমি তোরে মন কাঁদে রে সাথী তোর লাগি রে মন কাঁদে রে সাথী তোর লাগি রে মন কাঁদে রে সাথী তোর লাগি রে